Thank you. সব হিসাব নিকাশ পাল্টে হোয়াইট হাউসের চাবি ডোনাল্ড ট্রাম্পের হাতে। 289টি ইলেকটোরাল ভোট পেলেন। বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠার প্রতিশ্রুতি। We will get along with all other nations willing to get along with us. We will be. We'll have great relationships. We expect to have great relationships. 500 এবং 1000 রুপির নোট নিষিদ্ধ হলো ভারতে। সিদ্ধান্ত ইতিবাচক, সহায়ক হবে জঙ্গি অর্থায়ন রোধে, বলছেন বিশ্লেষকরা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলায় জড়িতদের ছাড় দেয়া হবে না। ঘটনাস্থল পরিদর্শন করে বললেন 14 দলের নেতারা। ঝিনাইদহে মুক্তিযোদ্ধা মৃধাকে মারধরের ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার এমপি আব্দুল হাইয়ের, ষড়যন্ত্রের শিকার বলে দাবি। এবং পণ্য পরিবহনের পাশাপাশি চট্টগ্রাম বন্দর থেকে ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ডে পর্যটক পরিবহনের পরিকল্পনা। বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরামর্শ ব্যবসায়ীদের। বাংলার সময়ের সঙ্গে আছে আমি ফাহমিদা মটুসি এবং আমি কামরুজ্জামান মামুন। এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। অবশেষে যুক্তরাষ্ট্রের ভোটাররা হোয়াইট হাউসের চাবি তুলে দিলেন ধনকুবের ডোনাল্ড ট্রাম্পের হাতে। ব্যবসায়ী ট্রাম্পের কাছে হেরে গেলেন একসময়ের ফার্স্ট লেডি, সিনেটর ও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা হিলারি ক্লিন্টন। সবশেষ প্রকাশিত ফলের ভিত্তিতে 538টি ইলেকটোরাল ভোটের মধ্যে 289টিতে জয় পেয়েছেন ট্রাম্প, আর হিলারি জয় পেয়েছেন 218টিতে। বিজয় ভাষণে ট্রাম্প বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠার পাশাপাশি মার্কিনীদের স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন। পরাজয় নিশ্চিত হওয়ার পর সমর্থকদের বাড়ি ফিরে যেতে বলেন হিলারির প্রচারণা প্রধান জন পডেস্টা। পরে ট্রাম্পকে ফোন করে পরাজয় মেনে নেন হিলারি ক্লিন্টন। মঙ্গলবার গভীর রাতে নিউ ইয়র্কের হিলটনে রিপাবলিকান নির্বাচনী সদর দফতরে উল্লাসে মাতেন ট্রাম্প সমর্থকরা। প্রাথমিক ফল ঘোষণা শুরু থেকেই ডেমোক্র্যাট প্রার্থীর চেয়ে এগিয়ে ছিলেন রিপাবলিকান প্রার্থী। প্রাথমিক ফলের ভিত্তিতে হিলারির চেয়ে 50 থেকে 60টি ইলেকটোরাল ভোট বেশি পেয়ে জয় পান ট্রাম্প। বিজয় নিশ্চিত হওয়ার পর এক ভাষণে তিনি মার্কিনীদের স্বপ্ন পূরণের পাশাপাশি সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। I've just received a call from Secretary Clinton. She congratulated us. It's about us on our victory. কিছুক্ষণ আগে হিলারি আমাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। আমিও তাকে কঠোর পরিশ্রম করার জন্য অভিনন্দন জানিয়েছি। এ বিজয় যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক বিজয়। প্রত্যেক ভোটারকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। সকলের সহযোগিতায় একটি নতুন যুক্তরাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব আমরা। এছাড়া দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্বিগুণ করতে আমরা পরিকল্পনা অনুযায়ী সামনে এগোব। বিশ্ব সম্প্রদায়ের উদ্দেশ্যে বলতে চাই, যে কোনো ইস্যুতে দেশ আমার কাছে সবার আগে। তারপরও সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করব আমরা। Of rebuilding our nation and renewing the American dream. এবারের নির্বাচনে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর রায় ট্রাম্পের পক্ষে যাওয়ায় নির্বাচন পূর্ব সব জরিপের পূর্বাভাস ভুল প্রমাণিত হয়েছে। ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা, আইওয়া, ওহাইওর মতো সংখ্যাগরিষ্ঠ ইলেকটোরাল কলেজের অঙ্গরাজ্যে রিপাবলিকানদের জয় হয়েছে। এছাড়া কয়েকটি রাজ্যে নীল রঙের বিজয় অনেকটা নিশ্চিত থাকলেও লাল রঙের দখলে চলে যাওয়ায় হতাশায় নিমজ্জিত ডেমোক্র্যাট শিবির। ফল ঘোষণার রাতে নিউ ইয়র্কে ডেমোক্র্যাট দলের নির্বাচনী সদর দফতরে প্রত্যেকের চোখে মুখে দেখা যায় বিষণ্ণতার ছাপ। হিলারি সমর্থকরা যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে তাকে দেখতে চাইলেও প্রাথমিক ফলে ট্রাম্প বিশাল ব্যবধানে জয় পাওয়ায় সেই আশা ফিকে হয়ে যায়। এর মধ্যেই ডেমোক্র্যাট দলের প্রচারণা প্রধান জন পডেস্টা সবাইকে সান্ত্বনা দিয়ে বলেন, হিলারি জনগণের সঙ্গে ছিলেন, থাকবেন। যুক্তরাষ্ট্রের 58তম নির্বাচনে জয়ী প্রার্থী ট্রাম্পকে আগামী 5ই জানুয়ারি কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, আর 20শে জানুয়ারি যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা অভিনন্দন জানিয়েছেন। বৈরী সম্পর্কের দেশ রাশিয়ার পার্লামেন্ট দুমার সদস্যরা অভিনন্দন জানিয়েছেন ট্রাম্পকে। অভিনন্দন জানিয়েছে দক্ষিণ কোরিয়াও। আবার ফ্রান্সের পক্ষ থেকে বলা হয়েছে, সিরিয়া, ইরাক ও ইরান ইস্যুতে ট্রাম্পকে তার অবস্থান পরিষ্কার করতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের আশা চীনের।
কে হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট সে অপেক্ষার পালা শেষ হলো ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের খবরের মধ্য দিয়ে। শুধু মার্কিনদের নয়, পুরো বিশ্বের চোখ ছিল যুক্তরাষ্ট্রের এই নির্বাচনের দিকে। ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিভিন্ন রকম প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ ও বিভিন্ন দেশের সাধারণ মানুষ। প্রথম অভিনন্দন জানান ফ্রান্সের বিরোধী দলীয় নেত্রী মারি লে পেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদো অভিনন্দন জানিয়ে বলেন, সিরিয়া, ইরাক ও ইরান ইস্যুতে ট্রাম্পকে তার অবস্থান পরিষ্কার করতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরী সম্পর্ক থাকা সত্ত্বেও রাশিয়ার সাধারণ মানুষের পক্ষে ট্রাম্পকে অভিনন্দন জানান রুশ পার্লামেন্ট দুমার সদস্যরা। দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অভিনন্দন জানিয়ে বলেন, তারা আশা করছেন উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রম ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান পাল্টাবে না। ট্রাম্প ইঙ্গিত করেছিলেন বিশ্বের অনেক বড় সমস্যা হচ্ছে পারমাণবিক অস্ত্র। আশা করছি তিনি প্রেসিডেন্ট হওয়ায় উত্তর কোরিয়ার পরমাণু কার্যক্রমের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থানের কোনো পরিবর্তন হবে না। থাইল্যান্ড ও চীনও একই রকম আশাবাদ ব্যক্ত করেছে। আশা করছি চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র একসাথে কাজ করবে। দুদেশের মধ্যে উন্নত এবং স্থিতিশীল সম্পর্ক তৈরি হবে, যাতে করে দুদেশ এবং পুরো বিশ্বের মানুষ লাভবান হয়। নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলো। বলেছেন, আগের মতোই একসঙ্গে কাজ করে যাবে দুদেশ। এদিকে ট্রাম্পের জয়ে রাস্তায় নেমে আনন্দ প্রকাশ করেছে ভারতীয়রা। এ সময় তাদের নেচে গেয়ে সবাইকে মিষ্টি বিতরণ করতে দেখা যায়। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। ভারতে নিষিদ্ধ করা 500 ও 1000 রুপির নোট 11 নভেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত পরিবর্তন করতে পারবেন গ্রাহকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণার পর গতকাল মধ্যরাত থেকে নোটগুলো বাজার থেকে প্রত্যাহার করেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। মূলত দুর্নীতি ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্তের ফলে জাল টাকা, কালো টাকা প্রতিরোধের পাশাপাশি কমবে জঙ্গি অর্থায়ন। প্রধানমন্ত্রীর ঘোষণার পর স্থানীয় সময় গতরাত 12টা থেকে ভারতে অচল হয়ে যায় 500 ও 1000 রুপির নোট। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে হঠাৎই ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। হট করে এই সিদ্ধান্তটা নিয়ে এরকম ভাবে টাকাটাকে করে দেওয়া, ব্যান্ড করে দেওয়া, সেটা ঠিক মানে এত তাড়াতাড়ি ঠিক হয়নি। খুবই প্রবলেম, কারণ হঠাৎ করে আপনি আজকে বললেন কালকে 500 টাকা 1000 টাকা উঠে যাবে, এটাও তো কখনো সম্ভব না, কারণ দেশে এরকম কোটি কোটি টাকা রয়েছে, প্রত্যেক মানুষের কাছে এরকম টাকা রয়েছে। একটা উপায় তো থাকার দরকার ছিল, হঠাৎ করেই এমন সিদ্ধান্ত। বাজারে 500 রুপির পণ্য কিনতে গিয়ে কি আলাদা আলাদা 100 রুপির নোট দিব? সরকারের উচিত ছিল পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু করা। তবে দুর্নীতি ঠেকাতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জনগণকে উদ্বিগ্ন না হয়ে 11 নভেম্বর থেকে ব্যাংক ও পোস্ট অফিসের মাধ্যমে পুরাতন নোট জমা দিয়ে নতুন নোট সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতি রোধেই এই নোটগুলো বন্ধ করেছি আমরা। এখানে আরো 50 দিন সময় আছে পুরাতন নোট জমা দিয়ে নতুন নোট সংগ্রহ করার। উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। সন্ত্রাসবাদ নির্মূলের অনেক পদক্ষেপের এটি একটি। নভেম্বর 2016 in recent years foreign 500 এবং 1000 রুপির নোটগুলো থেকে জাল নোট তৈরি খুব সহজ। নিরাপত্তাজনিত কারণেই এই নোটগুলো বন্ধ করে দিয়েছি। এ পদক্ষেপ ভারত সহ আশপাশের দেশগুলোর অর্থনীতির জন্য ইতিবাচক বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ প্রয়োজনে চাইলে বাংলাদেশও এ ধরনের পদক্ষেপ নিতে পারে বলেও মনে করেন তারা। ইন্ডিয়ার ডিমনিটাইজ করার নীতিটা শুভ বলে মনে করি, বাংলাদেশের জন্য, ভারতের জন্য তো বটেই। কারণ যেটা নাকি ফেক নোট যেগুলো, সেগুলি মূলত ধরার জন্য এটি তো একটি ব্যাধির মতন, রক্তে ক্যান্সারের মতন, এবং জনগণ আসলে বুঝতেও পারে না, তারা নিয়ে নেয়, সাফার করে। সেই জন্য জনগণকে লোকসান থেকে বাঁচানোর জন্যই এই পদ্ধতি ভালো। অনেক ব্যাপারেই কালো টাকা ব্যবহার হয় বা ফেক নোট ব্যবহার হয়, তো শোনা যায় সন্ত্রাসের মধ্যে ব্যবহার হয়। তো অনেক বিষয়ের মধ্যে সন্ত্রাসটাও দমনে সহায়তা করবে, এটা বলাই যায়। 10 নভেম্বর বাজারে নতুন 500 রুপি ও 2000 রুপির নোট ছাড়া হবে। ঘোষণায় আরো বলা হয়, আগামী 30 ডিসেম্বরের মধ্যে প্রত্যেকের পুরাতন নোট জমা দিয়ে নতুন নোট সংগ্রহ করতে হবে। সময় সংবাদ, কলকাতা। পণ্য পরিবহনের পাশাপাশি বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের উপকূলবর্তী দেশগুলোতে নৌপথে পর্যটক পরিবহন করতে চায় দেশের প্রধান সামুদ্রিক বন্দর চট্টগ্রাম। অত্যাধুনিক বিশেষ ক্রুজের মাধ্যমে ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার এবং থাইল্যান্ডে পর্যটক পরিবহনের পরিকল্পনা নিতে যাচ্ছে সংস্থাটি। পণ্য পরিবহনে বিদ্যমান নৌ রুটের সাথে চালু করা হবে এরই মধ্যে বন্ধ হয়ে যাওয়া অন্যান্য রুটগুলোকেও। সরকারিভাবে চুক্তি সম্পন্ন হওয়ার পর এই অংশটিকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া উচিত বলে মনে করেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
স্বাধীনতার আগে চট্টগ্রাম বন্দর দিয়ে জাহাজযোগে পবিত্র হজ পালনে সৌদি আরব যেত এই অঞ্চলের হাজার হাজার মানুষ, কিন্তু আকাশপথ সহজলভ্য হয়ে ওঠায় নৌপথে হজ পালন অনেকটা বন্ধ হয়ে যায়। উন্নত বিশ্বের সব দেশে নৌপথকে ব্যবহার করে এগিয়ে নিচ্ছে পর্যটন শিল্পকে, কিন্তু সম্ভাবনা থাকা সত্ত্বেও এই সুযোগ কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। তবে এই নৌরুটকে নতুনভাবে কাজে লাগানোর চিন্তা ভাবনা করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমরা যাতে সি ক্রুজকে জায়গা দিতে, বার্থিং করার সুযোগ দিতে পারি, এই বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং এটাও আমরা চিন্তা ভাবনা করছি। এবং এটা যদি হয় তাহলে আমার মনে হয় যে সবাই আমরা বিভিন্ন দেশের জনগণের মধ্যে আরো দৃঢ় বন্ধন স্থাপিত হবে। আগামীতে বাংলাদেশের সাথে থাইল্যান্ড, শ্রীলঙ্কা এবং মিয়ানমারের হতে যাওয়া কোস্টাল শিপিং বিজনেস চুক্তিতে এই বিষয়টি রাখা দরকার বলে মনে করেন জাহাজ ব্যবসার সাথে সম্পৃক্ত এই ব্যবসায়ী। পার্শ্ববর্তী দেশগুলো প্লাস আমাদের দেশের যারা টুরিস্টের বড় বড় অর্গানাইজেশনগুলো আছে, তারা যদি উদ্যোগ নেয়, আমার মনে হয় এটি খুব সহজেই কিন্তু আপনার বাস্তবায়ন সম্ভব। তবে নানা সীমাবদ্ধতার কারণে সরকারিভাবে নৌপথে পর্যটক পরিবহন সফল নাও হতে পারে বলে আশঙ্কা চেম্বার সভাপতির। তার মতে সরকারি পর্যায়ে চুক্তি হলো তার জন্য বেসরকারি খাতে উন্মুক্ত করে দেওয়া হয়। জি টু জি, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, ট্যুরিজম সেক্টরে এগুলিকে এমইও আনতে হবে, এগ্রিমেন্ট সাইন করতে হবে, এটা ফলো আপ করে এখানে একটা রুলস করতে হবে। এবং রুলস করার পরে যদি প্রাইভেট সেক্টরকে এটা ছেড়ে দেওয়া হয় তাহলে দে ক্যান ডু এভরিথিং ইজিলি। এবং এইটা ক্রুজটা করলে পরে এক দেশের সাথে আরেক দেশের কানেক্টিভিটিটাও ভালো হবে। চট্টগ্রাম বন্দরে বিদ্যমান 16টি জেটিতেই সব ধরনের জাহাজ ভেড়ার সুবিধা থাকায় পর্যটকবাহী ক্রুজ ভেড়ার জন্য নতুন করে জেটি নির্মাণের প্রয়োজন হবে না। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 225 কিলোমিটার দীর্ঘ ঢাকা চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে অর্থায়ন করতে আগ্রহ প্রকাশ করেছে চীন, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সেতু ভবনে বাংলাদেশে নিযুক্ত গণচীনের রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। সাক্ষাতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ওবায়দুল কাদেরকে শুভেচ্ছা জানান চীনা রাষ্ট্রদূত। ঢাকা চিটাগং এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটা আমরা আগে কিছু অ্যাড্রেড কিছু এলিভেটেড করব ভেবেছিলাম, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে এটা আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করব। সেজন্য আমরা ফান্ড সংগ্রহের বিষয়টি নিয়ে ভাবছি। প্রাথমিকভাবে আমরা একটা পজিটিভ রেসপন্স সিগন্যাল পেয়েছি, চায়না এই প্রজেক্টের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। বাংলার সময় আরো থাকছে। কুষ্টিয়ায় বাড়িতে ঢুকে দম্পতিকে কুপিয়ে জখম, গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি। কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি পুলিশ। খাদ্যবান্ধব কর্মসূচিকে সরকার কোনোভাবেই বিতর্কিত হতে দেবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। চাল বিতরণে যারা অনিয়ম করবে তারা যে দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসকের আয়োজনে নিরাপদ খাদ্য আইন 2013 বাস্তবায়নে জনসচেতনতা শীর্ষক এক কর্মশালায় খাদ্যমন্ত্রী একথা বলেন। আজকে নিরাপদ খাদ্য আইন 2013 কিন্তু আমরা প্রণয়ন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। উৎপাদন থেকে শুরু করে খাবার টেবিল পর্যন্ত আমরা নিরাপদ রাখতে চাই খাদ্যকে। 50 লক্ষ পরিবারকে 10 টাকা কেজিতে চাল দেব। কোন অবস্থাতে এই কর্মসূচিকে আমরা বিতর্কিত হতে দেব না। যার ফলশ্রুতিতে দেখেন আমরা এই পর্যন্ত অনেক ডিলারদের আমরা বাতিল করছি। 60-70 জন ডিলারকে 62 জন ডিলারের ডিলারশিপ আমরা ইতিমধ্যে বাতিল করেছি এবং আমাদের দলীয় লোকজনকে পর্যন্ত আমরা গ্রেফতার করতে কুণ্ঠাবোধ করি নাই। অনেক চেয়ারম্যান মেম্বার গ্রেফতার হয়েছেন, অনেক ডিলার গ্রেফতার হয়েছেন, অনেককে জরিমানা করেছে, তারা আমার সরকার দলীয় লোক। আমরা কাউকে কিন্তু ছাড় দেই নাই এবং আমরা এই কর্মসূচিটাকে বিতর্কের ঊর্ধ্বে রাখার জন্য যত কঠোর পদক্ষেপ নেওয়ার দরকার ইনশাল্লাহ সেই পদক্ষেপ আমরা নিচ্ছি। প্রথম দিকে যেরকম অনিয়ম ছিল সেই অনিয়ম কিন্তু ক্রমান্বয়ে কমে আসছে। এখন অনেকে কার্ড ফেরত দিয়ে যাচ্ছেন, একটা কমে আসছে। আমরা কিন্তু কোনো অবস্থাতেই কাউকে ছাড় দেব না। দর্শক, গণভবনে আওয়ামী লীগের নবনির্বাচিত নির্বাহী কমিটি এবং উপদেষ্টা পরিষদের মুলতবি সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তাদের ভাগ্য পরিবর্তনের জন্য সেটা আমরা করতে সক্ষম হব। তো বা আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে দেশের জনগণের প্রতি আমাদের কর্তব্য, তাদের প্রতি আমাদের যে দায়িত্ব সেটা আমাদের পালন করতে হবে একজন রাজনীতিবিদ হিসেবে। কাজে সে কথা চিন্তা করেই কারো কোনো ধারণা থাকলে সেই ধারণাপত্রগুলি লিখিতভাবে আমাদের কাছে দিলে
আমরা সেগুলি বাস্তবায়ন করব। তাছাড়া আমরা বিষয়ভিত্তিক উপকমিটি গঠন করি, সেখানে উপদেষ্টা পরিষদরা থাকেন, মেম্বার থাকেন এবং সংশ্লিষ্ট সম্পাদক সদস্য সচিব হিসেবে কাজ করেন। আমাদের যে পার্লামেন্টারি পার্টি, এই পার্লামেন্টারি পার্টি থেকে পার্লামেন্টে বিভিন্ন বিষয়ের যে স্ট্যান্ডিং কমিটি আছে, এই স্ট্যান্ডিং কমিটিতে যারা সদস্য নির্বাচিত হয় পার্লামেন্টে, সেই মানে কমিটির সেই সদস্যরা আমাদের এই উপকমিটির সদস্য থাকেন। যেমন কৃষি বিষয়ক কমিটি বা স্বাস্থ্য বিষয়ক কমিটি, অর্থ বিষয়ক কমিটি, শিল্প বাণিজ্য বিষয়ক কমিটি, বন ও পরিবেশ বিষয়ক কমিটি। স্ট্যান্ডিং কমিটিতে আমাদের পার্লামেন্ট পার্টির সদস্যরা, তারা যে কমিটিতে থাকবেন তারাও কিন্তু এই উপকমিটির মেম্বার। এর বাইরে আমরা বিশেষজ্ঞ আনতে পারি এবং অন্যান্য আরো কমিটি মেম্বার আমরা নিতে পারি যারা বিশেষ অবদান রাখবে। এবং আমাদের 3 বছর পর আবার সম্মেলন হবে, তার পূর্বেই বিভিন্ন সেমিনার করা, আলোচনা করা এবং গ্রামে গঞ্জে ঘুরে মানুষের সার্বিক অবস্থা থেকে সেখান থেকে আমাদের তথ্য নিয়ে আমাদের ভবিষ্যৎ করণীয় এই কমিটিগুলি সুপারিশ করবে, যার ভিত্তিতে আমাদের অর্থনৈতিক নীতিমালা এবং আমাদের ঘোষণাপত্রকে আমরা সেটা কার্যকর করি। আর সেই সাথে সাথে সরকারি থেকে আমরা যে বাজেট পেশ করি, সেই বাজেটেও আমরা কিন্তু এই বিষয়গুলি সম্পৃক্ত করি, সেই লক্ষ্যগুলি আমরা স্থির করি। ওই বাজেটের মধ্য দিয়ে আমরা যে পরিকল্পনাটা নেই, এই উন্নয়নের পরিকল্পনায় এই বিষয়গুলি আমরা সংযোজন করি যাতে করে আমরা দ্রুত কাজ করতে পারি। আর এভাবে আমরা কাজ করেছি বলেই, আমাদের এই প্রস্তুতিটা ছিল বলেই কিন্তু আমরা এত দ্রুত দেশের উন্নতি করতে পেরেছি। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপনারা এই বিশ্ব অর্থনৈতিক মন্দা থাকা সত্ত্বেও আপনারা এভাবে কিভাবে প্রবৃদ্ধি মানে উচ্চ হারে প্রবৃদ্ধি ধরে রাখতে পারলেন, আজকে আমরা 6-এর ঘর থেকে 7-এর ঘরে চলে গেছি, সেটা কি করে সম্ভব? আমাদের দারিদ্র্য বিমোচন এত দ্রুত কিভাবে করতে পারলাম? এটা আর কিছুই না, যেহেতু দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে আমাদের একটা প্রস্তুতি আছে। সাথে সাথে আমি এটাও বলবো যে আমাদের আন্তরিকতা, যে দেশের মানুষের জন্য কাজ করাটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। কারণ আমরা দেখেছি 75-এর 15 আগস্ট জাতির পিতাকে হত্যার পর এদেশে হত্যাকুর ষড়যন্ত্রের মধ্য দিয়ে রাজনীতি, অবৈধভাবে ক্ষমতা দখলের পালা এবং অবৈধভাবে যারা ক্ষমতায় আসে, ক্ষমতায় এসে দল গঠন করে তারা ক্ষমতাকে ভোগ করাটাকেই সব থেকে বড় হিসেবে দেখে, মানুষের কল্যাণে কাজ করা না, নিজেদের ভাগ্য গড়ার ব্যস্ত থাকে, রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। কিন্তু আওয়ামী লীগ সেটা করে না। আওয়ামী লীগ সাধারণ মানুষের জন্য কাজ করে গেছে। কাজে আমরা এটাই চাই। আর একটা কথা হচ্ছে, আমাদের দেশ আমরা একটা শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। এই বিষয়টাও আমাদের ওয়ার্কিং কমিটির প্রতিটি সদস্য এবং উপদেষ্টা পরিষদের আমি বলবো যে আমরা এই দেশে কোনো সন্ত্রাস জঙ্গিবাদের স্থান হবে না। তার জন্য জনসম্পৃক্ততা দরকার, গণজাগরণ সৃষ্টি করা, এবং সেটা আমরা করতে পেরেছি। মানুষের ভিতরে সচেতনতাটা আমরা সৃষ্টি করতে পেরেছি বলেই জঙ্গি দমনটা আমরা করতে পারছি। কিন্তু এটা অব্যাহত রাখতে হবে, কারণ বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্রের বারবার শিকার হয়েছে বাংলাদেশের মানুষ, আর কষ্ট পেয়েছে এদেশের সাধারণ মানুষ। ক্ষমতা দখল করেছে কেউ অবৈধভাবে, কিন্তু কষ্ট দিয়েছে সাধারণ মানুষকে। কাজে ভবিষ্যতে যেন সেটা না হয়। আর এই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, এর বিরুদ্ধে জনগণকে সচেতন করা, মাদকাসক্ত তার বিরুদ্ধে জনগণকে সচেতন করা এবং জনগণকে সাথে নিয়েই আমাদেরকে এই অশুভ যে কর্মকাণ্ডগুলি, অর্থাৎ সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকাসক্তি, এগুলি আমাদের প্রতিহত করতে হবে আর দেশের মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এখানে একটা কথা বলি, কেউ কেউ খুব গণতন্ত্রের জন্য ইদানিং দেখি ভীষণভাবে সোচ্চার। কাদের মুখে গণতন্ত্রের কথা বলি? যাদের জন্ম, যাদের প্রতিষ্ঠা হয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারীর মাধ্যমে, এবং এদেশের নির্বাচনকে নিয়ে কলুষিত যারা করেছে, আর তাদের মুখেই আমরা গণতন্ত্রের কথা শুনলে আসলে হাসি পায়। এটাই আমি বলবো, এর বেশি কিছু আর বলার কথা নেই। বাংলাদেশে নাকি গণতন্ত্র নাই। তো গণতন্ত্র কখন ছিল? জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল আর তারপরে কারফিউ দিয়ে দেশ চালিয়েছিল। তো ওই মানে রাত্রে কেউ বেরোতে পারবে না, 10টা 11টার পর থেকে 6টা পর্যন্ত কারফিউ, সব মানুষ ঘরে বন্দী, এমনকি হাসপাতালে যাওয়ার উপায় নাই, এরকম একটা পরিস্থিতি। ওটার নাম গণতন্ত্র? তো বিএনপির নেতাদের মুখ থেকে যখন এসব কথা শুনি, গণতন্ত্রের সবক শুনতে হয় আমাদের, এটাই হচ্ছে সব থেকে মানে দুঃখজনক যে কাদের কাছ থেকে আমাদের গণতন্ত্র শিখতে হবে, গণতন্ত্র কথা শুনতে হবে। তারা গণতন্ত্রের কথা বলে, তারা মানুষ পুড়িয়েছে, মানুষ পুড়িয়ে হত্যা করেছে, তো তাদের বিচার হবে না?
তাদের নেতা কর্মীদের বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা দেওয়া হয়নি। তারা যে শত শত মানুষ, নিরীহ মানুষ বাসে চড়তে পারেনি, তাদের আগুন দিয়ে পুড়িয়েছে। ট্রেনে সাধারণ মানুষ যাচ্ছে, তাদের আগুন দিয়ে পুড়িয়েছে। সিএনজিতে যাচ্ছে, সেখানে পুড়িয়েছে। রিকশায় পুড়িয়েছে। প্রাইভেট গাড়ি থামিয়ে সেখানে ড্রাইভারকে নামিয়ে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে দিয়েছে। তো এইভাবে তারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে। সারা দেশে তারা একটা তাণ্ডব করেছে। এই নির্বাচন ঠেকানোর নামে তারা স্কুলগুলি পুড়িয়েছে, প্রিজাইডিং অফিসারকে মেরেছে, ইঞ্জিনিয়ার বিদ্যুৎ কেন্দ্রে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, আর সেই আগুনের মধ্যে সেই বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ইঞ্জিনিয়ারকে ফেলে দিয়ে তাকে হত্যা করেছে। তো যারা এই ধরনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার অবশ্যই বাংলা মাটিতে হবে, তাদের বিচার হতেই হবে, কারণ এটাও এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড। তো সন্ত্রাসী কর্মকাণ্ডে বিএনপি জামাতের যারা জড়িত অবশ্যই তাদের বিচার বাংলা মাটিতে হবে। কাজে ওই মিথ্যা মামলা কারোর বিরুদ্ধে দেওয়া হয়নি, আর দুর্নীতি মানি লন্ডারিং করেছে বলেই তো তাদের বিরুদ্ধে মামলা। 21 আগস্ট গ্রেনেড হামলার কথা তো আমরা ভুলে যাইনি। কিভাবে এবার প্রকাশ্য দিবালোকে গ্রেনেড হামলা করে তারা আমাদের আইবি রহমান সহ নেতাকর্মীকে হত্যা করে, এবং একবার না বারবার বলে গুলিকর, কি বৃষ্টির মতো গুলিকর, মরলে শহীদ বাঁচলে গাজী, বৃষ্টির মতো গুলিকর। কাদের মুখ থেকে আমরা শুনেছি? ওই বিএনপি জামাত জোটের নেতাদের মুখ থেকে তো এই কথা আমরা শুনেছি, এবং এইভাবে তারা মানুষ হত্যা করেছে। তো যারা খুনি, হত্যাকারী, আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মারে, যারা মানুষের ক্ষতি করে, যারা জাতীয় সম্পদ ক্ষতি করে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের সেই মামলা চলতে থাকবে, তাদের বিচার হবে। যুদ্ধাপরাধীদের এরা মন্ত্রী বানিয়ে আমার লাখো শহীদের রক্তরঞ্জিত পতাকা তাদের হাতে তুলে দিয়েছিল, তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছে, তাদেরকে মন্ত্রী বানিয়েছে, এমপি বানিয়েছে ভোট চুরি করে, আর তাদের বিচার আমরা করেছি। ওই যুদ্ধাপরাধীদের বিচার আমরা করেছি। যারা যুদ্ধাপরাধীদের মদত দিয়েছে তাদেরও বিচার এই বাংলাদেশে একদিন হবে ইনশাল্লাহ। সেটা আমাদের করতে হবে, কারণ অন্যায় যে করে, অন্যায় যে সহায়, তব কিনা যেন তাদের সমহারে দয়, এটা তো মানে পরিষ্কার কথা। কিন্তু এরা তো তাই করেছে। এদেশের যারা 71 সালে মানুষ হত্যা করেছে, গণহত্যা করেছে, নারী ধর্ষণ করেছে, লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে, তাদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন। জিয়াউর রহমান ক্ষমতায় সেটা বন্ধ করে দেয়। আমরা সরকারে এসে আবার সেই বিচার করেছি, বিচারের রায় কার্যকর হয়েছে। অথচ দেখা যাচ্ছে তারা কারা? যাদেরকে বিএনপি মন্ত্রী বানিয়েছে। কাজে বিচার তাদেরও হবে, আর যারা করেছে তাদেরও হবে। কারণ এই দেশের কোনো উন্নতি তো তারা করেনি। 21 বছর আমরা ক্ষমতায় ছিলাম না, তারা কি উন্নতি করেছে? তারা তো কোনো উন্নতি করেনি, নিজেদের উন্নতি হয়েছে এটা ঠিক, কিন্তু দেশের কোনো কল্যাণ হয়নি। কাজে আজকে আমাদেরকে একথা মনে রাখতে হবে যে জনগণ আমাদের উপরে বিশ্বাস রেখেছে, আস্থা রেখেছে। আমরা টানা দ্বিতীয়বার ক্ষমতায় এসেছি, এর আগে আমরা 5 বছর ছিলাম, এটা আমাদের তৃতীয়বার। কিন্তু এই সময়ের মধ্যে বাংলাদেশের আর্থসামাজিক যে উন্নতি হয়েছে, সারা বিশ্ববাসী আজকে বলে যেটা ঈর্ষণীয় উন্নয়ন। কাজে আমাদের এভাবে এগিয়ে যেতে হবে, এবং আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব, আর জাতির পিতার স্বপ্ন ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব। বাংলাদেশ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। কাজে আমি এইটুকু বলে, এই চিন্তাটা সবসময় মাথায় রেখেই যে রাজনীতি বা যা কিছু এটা নিজের জন্য না, পরের জন্য, দেশের জন্য, মানুষের জন্য, মানুষের কল্যাণে, এবং আমাদের উন্নয়নটা হবে একেবারে তৃণমূল পর্যায় থেকে। গ্রামের মানুষ তারাই অগ্রাধিকার আমাদের কাছে পাচ্ছে, এবং তারাই পাবে। বাংলাদেশে একটা মানুষও গৃহহারা থাকবে না, একটা মানুষও ক্ষুধার্ত থাকবে না, একটা মানুষও বিনা চিকিৎসায় রোগে ধুকবে না, লেখাপড়া ছাড়া নিরক্ষর কোনো মানুষ থাকবে না। বাংলাদেশকে আমরা সেইভাবে গড়ে তুলব, একটা উন্নত জাতি হিসেবে, যেন আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি, বিশ্বসভায় আমরা যেন মাথা উঁচু করে চলতে পারি, সেইভাবেই আমরা বাংলাদেশের জনগণকে গড়ে তুলব, সেভাবে আমাদের দেশকে আমরা উন্নত সমৃদ্ধ করব। ইনশাআল্লাহ জাতির পিতার স্বপ্ন আমরা পূরণ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সবার কার্যক্রম শুরু করার অনুরোধ জানাচ্ছি। দর্শক, গণভবনে আওয়ামী লীগের নবনির্বাচিত নির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের মুলতবি সভায় বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। ঝিনাইদহের সাবেক ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা মুক্তার আহমেদ মৃধাকে মারধরের ঘটনায় নিজের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন ঝিনাইদহ 1 আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।
বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। তবে এ মারধরের পেছনে স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাইয়ের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেন আহত মুক্তিযোদ্ধা। ঝিনাইদহ থেকে লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 18 অক্টোবর টেন্ডারকে কেন্দ্র করে শৈলকুপা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আবাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা মুক্তার আহমেদ মৃধাকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়। সম্প্রতি বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। আর তাকে মারধর করার পেছনে স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাইয়ের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেন আহত মুক্তিযোদ্ধা। শৈলকুপার মাননীয় এমপি সাহেব আছেন, তিনি এই টেন্ডারগুলো নিয়ন্ত্রণ করেন। সমস্ত কাজের মূল হোতাই হচ্ছেন তিনি পার্সেন্টেজ নেন। তেনার এপিএস আব্দুল হাকিম, তিনি হলো তার লাইসেন্সে সমস্ত কাজ হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করে বুধবার জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করেন ঝিনাইদহ 1 আসনের সংসদ সদস্য আব্দুল হাই। ঘটনার সাথে বিন্দু মাত্র আমার সম্পর্ক না থাকার কারণেও আমাকে ভিক্টিমাইজ করার জন্য একটি পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। এই ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লা এবং সাধারণ সম্পাদক শাওন শিকদারকে দল থেকে বহিষ্কারের কথাও সংবাদ সম্মেলনে জানান তিনি। সময় সংবাদ, ঝিনাইদহ। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলায় ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘর পরিদর্শন করেছেন 14 দলের নেতারা। বিকেলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করেন তারা। এ সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনো, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী ছায়াদুল হক, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল মুক্তাদির চৌধুরী উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা কাশীপাড়া, দাসপাড়া ও গৌর মন্দির এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের সাথে মতবিনিময় করেন। এ সময় হামলায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেওয়া হয়। কিভাবে ভাঙচুর করা হয়েছে কালী মন্দির, দুর্গা মন্দিরকে, আশ্চর্য হয়ে গেছে। কারা এই সমস্ত খুনি? তারা হচ্ছে খুনি। তারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, ধর্ম নির্বিশেষে তারা বিশ্বাস করে না। এটা কোনো ধর্মের মানুষ নয়। এদের হাত ভেঙে দেওয়া হবে। অনেককে গ্রেপ্তার করা হয়েছে, কাউকে ছাড় দেওয়া হবে না। যাই হোক, তার বিচার সমর্থ করা হবে, দ্রুত বিচার, আইনের বিচার, এদের বিচার করা হবে। বাংলার সময় আরো থাকছে। টানা বর্ষণে নষ্ট হয়ে গেছে মাদারীপুরের বেশিরভাগ জমির ধান। দিশেহারা কৃষক, ক্ষতিগ্রস্তদের তালিকা সংশ্লিষ্ট দপ্তরে দেওয়ার দাবি কৃষি বিভাগের। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে, টেনশন নয়। কুমিল্লার গৌরীপুরে জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির হোসেন সরকার সহ 2 জনকে হত্যার ঘটনায় একটি মামলা করেছেন চেয়ারম্যানের স্ত্রী তাহমিনা বেগম। গতরাতে কুমিল্লার দাউদকান্দি থানায় 13 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করা হয়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এর আগে রাতে নিহত মনির হোসেন ও মহিউদ্দিনের লাশ জিয়ারকান্দি ইউনিয়নে দাফন করা হয়। গতকাল সকালে দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে গৌরীপুরে প্রতিপক্ষের হামলায় মনির সহ 2 জন নিহত হন। এ ঘটনায় আরো 4 জন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় 3 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাজশাহীর দুর্গাপুরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে শ্বশুর ও দেবরের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত দেবর পলাতক রয়েছে। স্বজনদের অভিযোগ, 2011 সালে উপজেলার সাইবার গ্রামের মিনাল আলীর সাথে একই গ্রামের ময়না খাতুনের বিয়ে হয়। বিয়ের পর বিভিন্ন সময় তার কাছে যৌতুকের দাবি করে শ্বশুরবাড়ির লোকজন, কিন্তু যৌতুক দিতে রাজি না হওয়ায় গত শনিবার ময়নাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে শ্বশুর ও দেবর। পরে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন প্রতিবেশীরা। এদিকে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা করেননি ভুক্তভোগীরা। কুষ্টিয়ায় এক কলেজ শিক্ষক দম্পতিকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। ভোরে শহরের হাউজিং এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে হাউজিং এর কুষ্টিয়া সরকারি কলেজের ইসলামী বিভাগের প্রধান আলী ইসার বাড়িতে দরজা ভেঙে একদল দুর্বৃত্ত প্রবেশ করে। এরপর কিছু বুঝে ওঠার আগেই রড দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে আহত করে। এ সময় তার স্ত্রী KSM কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষক শামসুন নাহার বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে তাদের চিৎকারে আশপাশের মানুষ ছুটে এলে পালিয়ে যায় তারা। এ সময় গুরুতর আহত অবস্থায় শিক্ষক দম্পতিকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। এদিকে ঠিক কি কারণে এই ঘটনা ঘটানো হয়েছে তা নিশ্চিত নয় পুলিশ। দেখছেন বাংলার সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। নরসিংদীতে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, দুপুরে নরসিংদী মদনগঞ্জ সড়কের
ধামের ভাওলা এলাকার একটি পুকুরের পাশে লাশ দেখে তাদের খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। তবে হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি এবং ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সব হিসাব নিকাশ পাল্টে দিয়ে হোয়াইট হাউসের চাবি ডোনাল্ড ট্রাম্পের হাতে। 289টি ইলেকটোরাল ভোট পেলেন বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠার প্রতিশ্রুতি। We will get along with all other nations willing to get along with us. We will be. We'll have great relationships. We expect to have great relationships. যুদ্ধাপরাধীদের মদতকারীদের বিচার বাংলাদেশের মাটিতে হবে বললেন প্রধানমন্ত্রী। জনগণকে সাথে নিয়ে সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিহত করার ঘোষণা। 500 এবং 1000 রুপির নোট নিষিদ্ধ হলো ভারতে। সিদ্ধান্ত ইতিবাচক, সহায়ক হবে জঙ্গি অর্থায়ন রোধে, বলছেন বিশ্লেষকরা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলায় জড়িতদের ছাড় দেওয়া হবে না। ঘটনাস্থল পরিদর্শন করে বললেন 14 দলের নেতারা। এবং পণ্য পরিবহনের পাশাপাশি চট্টগ্রাম বন্দর থেকে ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ডে পর্যটক পরিবহনের পরিকল্পনা। বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরামর্শ ব্যবসায়ীদের। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BL লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।